নমস্কার, দেখছেন ক্যালকাটা নিউজ। এই মুহূর্তে সময় বিগ স্টোরি, আপনাদের সঙ্গে আমি শর্মিষ্ঠা রয়েছি। আজকে আমাদের অবশ্যই নজর রাখতে হচ্ছে নেপালের দিকে, কারণ যে ডিজাস্টার, যে ভয়ঙ্কর বিপর্যয় ঘটে গিয়েছে, অবশ্যই সেখান থেকে আমরা মুখ ফেরাতে পারি না। গোটা বিশ্ব দেখলো গৌতম বুদ্ধের দেশ, শান্ত স্নিগ্ধ হিমালয় কোলে কোলে বেড়ে ওঠা এক অপার রূপের ভূমি, সবার প্রিয় নেপাল, যার সঙ্গে উত্তরে চীন এবং দক্ষিণ পূর্ব পশ্চিমে ভারতের সীমান্ত রয়েছে। এখানে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট সহ পৃথিবীর 10টির মধ্যে 8টি সর্বোচ্চ শৃঙ্গ। কিন্তু প্রকৃতির অপার রোষে সেই নেপাল, বুদ্ধের দেশ, আজ শ্মশানে পরিণত। প্রকৃতির এক রুদ্র তাণ্ডব তছনছ করে দিল প্রতিবেশী দেশটিকে। চারিদিকে শুধু হাহাকার, কাল থেকে শুধুই সুলসম যন্ত্রণা। কাদামাটির তলায় চাপা পড়ে থাকা অসংখ্য তাজা প্রাণগুলো আজ সত্যি নিষ্প্রাণ। সরকারি পরিসংখ্যান বলছে এখনো পর্যন্ত ভয়াবহ হরপাবান হিমবাহ ধসে মৃতের সংখ্যা, আমি যখন এই মুহূর্তে এই বিগ স্টোরি করছি, প্রায় আপডেট 400-র কাছাকাছি পৌঁছে গিয়েছে। কিন্তু আমি বলছি, যখন আমি এই বিগ স্টোরি পড়ছি, হয়তো আরও 5 মিনিট পর, আরও 1 ঘন্টা পর সংখ্যাটা লাফিয়ে লাফিয়ে বাড়বে। এটা অস্বাভাবিক নয়, হয়তো এটাই দেখতে হবে, কারণ এই সংখ্যাটা হিমশৈলের চূড়ায় পৌঁছে যাবে। নিখোঁজ হয়েছেন 1000 জনেরও বেশি, কিন্তু হয়তো আমার মনে হয় আরও সংখ্যাটা বাড়বে। আর সব থেকে উদ্বেগের বিষয় হলো, নিখোঁজদের তালিকায় রয়েছেন অন্তত 300 জনেরও বেশি ভারতীয় পর্যটক। তিব্বত সীমান্ত থেকে নেপালের নুয়াকোট, রসুয়া কিংবা ধবিং, চারিদিকে এখন জল আর কাদা, পাথরের কাদা স্রোত। প্রকৃতির এই প্রলয় লীলা বিরল নাকি মানুষেরই ডেকে আনা চরম কোনো অভিশাপ? বুধবারের অভিশপ্ত ভোরের পর থেকে একাধিক তথ্য সামনে আসছে। কেউ বলছিলেন তিব্বত সীমান্তে এক ভয়াবহ ভূমিকম্পে জেনে নাকি নদীর অববাহিকা কেঁপে উঠে এই বিপর্যয়। আবার ভূতাত্ত্বিকবিদদের একাংশ দাবি করছে কোনো এক গোপন হিমবাহে ধস নেমে বরফ এবং পাথরের স্তূপ নেমে এসেছে, আটকে দিয়েছিল নদীর প্রবাহ, আর সেই বাঁধ ভাঙা জলের প্রলয় ভেসে গিয়েছে কুল কিনারা। আজকের বিগ স্টোরিতে আমরা এটাই উন্মোচন করব, এই প্রলয়ের আসল সত্য। ইউএসজিএস বা মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা তাদের সাম্প্রতিক রিপোর্টে কোন চমকপ্রদ তথ্য ফাঁস করেছে। ভূমিকম্পে যে তথ্য চাউর হয়েছিল তা কেন খারিজ করে দিল আন্তর্জাতিক ভূবিজ্ঞানীরা? 22 মিনিটের একটি বিশেষ এক্সক্লুসিভ বুলেটিনে আমরা এই বিজ্ঞান, ভূগোল, মানব সৃষ্ট ধ্বংসের সেই জটিল জালটা উন্মোচন করার চেষ্টা করব। শুরুতে একবার প্রথম সেই রিপোর্টে একটা ঝলক বলি। বুধবার সকাল 8:37, এটাই ছিল সময়। নেপাল চীন সীমান্তের কাছে এই রাসুয়া জেলায় কোসাই কুণ্ড থেকে প্রায় 47 কিলোমিটার উত্তরে কেঁপে ওঠে ভূত্বক। নেপাল পার্লামেন্টে সে দেশের বিদেশমন্ত্রী শিশির খানাল জানিয়েছিলেন 8:37 একটি ভূকম্পন অনুভূত হয়। ঠিক 8:40 প্রবল বেগে আছড়ে পড়ে ভোতকেসি নদী হরপাবান, অর্থাৎ মাত্র ব্যবধান ছিল 3 মিনিট। প্রাথমিকভাবে বিশ্বজুড়ে খবর উঠে যায় তিব্বত সীমান্তে মাত্র 4.4 মাত্রা ভূমিকম্পের ফলে নদীর অববাহিকায় পাহাড় ভেঙে পড়েছে। কিন্তু সত্য কি এটাই? ঘটনাক্রমে কয়েক ঘন্টার মধ্যে এগিয়ে আসে বিশ্বখ্যাত মার্কিন ভূবিজ্ঞান বা সংস্থা ইউএসজিএস, ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে একটা রিপোর্ট, তাদের প্রাথমিক মূল্যায়ন। এটা এনে দেয় একটা বিস্ফোরক রিপোর্ট, কারণ ইউএসজিএস তারা স্পষ্ট বলছে এই ভয়াবহ বিপর্যয় কোনো ভূমিকম্পের ফলে নয়। মানে ওই যে রিক্টার স্কেলে 5.2 বা 4.4 তীব্রতার যে কম্পন ধরা পড়েছিল সিসমোগ্রাফ যন্ত্রে, তা কোনো টেকটনিক ভূমিকম্প ছিল না। সেটি ছিল একটা বিশাল আকার গ্লেসিয়াল অ্যাসপেক্ট, বা যেটাকে আমরা সহজ ভাষায় হিমবাহ ধস বলি, আর যার ফলে উৎপন্ন ভয়াবহ এই তরঙ্গ। উপগ্রহ চিত্র, ভূকম্পন তরঙ্গ এবং নিকটবর্তী সিসমিক স্টেশনগুলির তথ্য, এই তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞানীরা নিশ্চিত হচ্ছেন একটা বিষয়, যে তিব্বত এবং নেপাল সীমান্তের এক সুউচ্চ পর্বতগাত্রে থাকা এক বিরাট হিমবাহ আচমকা ধসে যায়। কোটি কোটি টন বরফ, শিলা, মাটির তাল নিয়ে মুহূর্তে নেমে আসে নিচে থাকা লেহন্দে নদীর গতিপথে। কাঠমান্ডু ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্ট এর গবেষকরা জানাচ্ছেন
শিউরে ওঠার মতো তত্ত্ব। মাত্র 30 মিনিটের ব্যবধানে ত্রিশুলী এবং ভূতকেশী নদীর জলস্তর এক ধাক্কায় 9 মিটার, অর্থাৎ প্রায় 30 ফুট মতো পর্যন্ত উঁচু হয়। একটা ভাবুন, 9 মিটার। গত 14 মাসের মধ্যে লেহান্দে খোলা নদীতে দুবার এমন ভয়াবহ বন্যা হলো। পরিবেশ বিজ্ঞানীদের মতে এবারের বিপর্যয়ের মূল কারণ হলো হিমবাহ ধস। বারবার বলা হচ্ছে বরফ এবং পাথরের বিশাল চাই নদীর সংকীর্ণ অংশকে সম্পূর্ণ অবরুদ্ধ করে এক বিশাল কৃত্রিম বাঁধ তৈরি করে। নদীর প্রবল জলপ্রবাহ যখন সে প্রাকৃতিক বাঁধ ভেঙে চুরমার করে দেয়, তখনই সৃষ্টি হয় প্রাণঘাতী হরপাবান। আচমকা আসা কোটি কোটি টন কাদা বরফ মিশ্রিত জল ধেয়ে আসে লোকালয়ের দিকে। মানুষ কিছু বুঝে ওঠার আগে ধুয়ে মুছে সাফ হয়ে যায় ঘরবাড়ি, হোটেল, সীমান্তবর্তী ক্যাম্পগুলি। এদিকে কেনই বিপর্যয়? ভূতাত্ত্বিকবিদ থেকে শুরু করে বিভিন্ন বিশেষজ্ঞরা তারা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। আমরা কথা বলেছিলাম পরিবেশবিদ স্বাতী নন্দীর সঙ্গে, শুনবো তার ব্যাখ্যা। যে আমাদের কিন্তু যে মানে বেসিক্যালি এই ভূপ্রাকৃতিক অঞ্চলটা ভীষণভাবে ভালনারেবলস, কারণ এটা বারবার বিভিন্ন গবেষণা থেকেই উঠে এসেছে যে আমাদের ইন্টারন্যাশনাল যে সেন্টার ফর মাউন্টেন ডেভেলপমেন্ট যে গবেষণা কেন্দ্রটি আছে, তারা তো বিভিন্ন সময় গবেষণা চালিয়েছে এবং আমাদের ইসরোর যে উপগ্রহ চিত্র, বিভিন্ন স্যাটেলাইট পিকচার্স থেকে কিন্তু উঠে এসেছে যে আমাদের যে এই অঞ্চলটাতে যে লেকগুলো সৃষ্টি হচ্ছে সেগুলো খুব সক্রিয় লেক তৈরি হচ্ছে এবং এখনো কিন্তু হিমালয়ের যে ভূপ্রাকৃতিক প্রকৃতি সেটা কিন্তু খুব সক্রিয়। এখনো বিভিন্ন জায়গা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভাঙছে, আবার সেখানেতে ঢাল তৈরি হচ্ছে, ভূমিধস দেখা যাচ্ছে। এবং দেখো, সব থেকে যে জিনিসটা এখানে আমরা দেখতে পেলাম যে এটা কিন্তু কোনো নতুন ঘটনা নয়। এর আগেও আমরা 2021, 2025-এ এই ঘটনার কিন্তু পুনরাবৃত্তি দেখছি। সুতরাং এই অঞ্চলটা ভীষণভাবে কিন্তু ঝুঁকিপূর্ণ। এই ঝুঁকিপূর্ণ জায়গায় আমরা যদি ডেভেলপমেন্ট করতে চাই, তাহলে কিন্তু ডেভেলপমেন্টটা আমাদের ক্লাইমেট রিস্ক অ্যাসেসমেন্ট যে ফ্যাক্টরসগুলো সেগুলোর সাথে কতটা সামঞ্জস্য হচ্ছে সেইটা কিন্তু আমাদের দেখতে হবে। এক জেলা ভেসে গেছে, গ্রাম ভেসে গেছে। আশঙ্কা করা যাচ্ছিল যে এর ভয়াবহতাটা কতটা হতে পারে। প্রকৃতি যখন রুষ্ট হয় না, তখন ভৌগোলিক সীমানা মুছে যায়। এই বিপর্যয় শুধু নেপালের নয়, রাজ এসে লেগেছে এবার আমাদের, অর্থাৎ ভারতেও। নেপালের পর্যটন দপ্তরের মুখপাত্র সুরজ ঘিমিরে এবং এএফপি সূত্রে খবর অনুযায়ী যে ভূতকেশীর জলে ভেসে যাওয়ার নিখোঁজ পর্যটকদের সংখ্যা 1000 পার করে গেছে। অন্তত যার মধ্যে রয়েছে প্রায় 400-এর ওপর বিদেশি নাগরিক। সংখ্যাটা তো তুল্যমূল্য বিচার হবে, এক্স্যাক্টলি এখনো পরিষ্কার করে সংখ্যাটা হয়তো বলা যাচ্ছে না, কারণ সংখ্যাটা ক্রমশ একটা তারতম্য হচ্ছে। কিন্তু উদ্বেগের কথা যে এর মধ্যে বহুজন ভারতীয় তীর্থযাত্রী পর্যটক রয়েছেন, যার মধ্যে 37 জন অনাবাসী ভারতীয়। এরা সকলেই পবিত্র কৈলাস মানস সরোবরের দর্শনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। কিন্তু পুণ্যভূমির বদলে তারা মুখোমুখি হলেন এক মৃত্যুপুরীতে, হিম শীতল খাঁচার। শুধু ভারতীয় নয়, ইউক্রেনের 53, মালয়েশিয়ার 11, অস্ট্রেলিয়া 34 জন, ব্রিটেনের 12 জন, দক্ষিণ কোরিয়ার 9 জন পর্যটকের কোনো খোঁজ মিলছে না। অন্যদিকে চীনের তিব্বত সীমান্তে অন্তত 3 জনের দেহ উদ্ধার হয়েছে। সেখানে নিখোঁজ হয়েছে আরও 600-র কাছাকাছি। শত শত ফুট কাদামাটির নিচে চাপা পড়ে রয়েছে কত না প্রাণ। একটার পর একটা দেহ উদ্ধার হচ্ছে এবং ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার যারা চোখ রেখেছেন তারা দেখতে পাচ্ছেন কি ভয়ানকভাবে সে দেহগুলোর মধ্যে প্রাণ তো নেই, কিন্তু তাদেরকে টেনে বার করে চেষ্টা করা হচ্ছে যাতে অন্তত সৎকারটুকু করা যায়। কিন্তু এরই মাঝে নতুন করে দাঁড়াবার জন্য যে এক গভীর আতঙ্ক। তবে কি এবার দ্বিতীয় দফার অপেক্ষা? আবারও আছড়ে পড়বে আরও এক হরপাবান? কারণ ইতিহাস বলে হিমবাহ ধসের পর নদীর উচ্চ অববাহিকায় কাদা পাথরের অবশেষ জমে আবারও অস্থায়ী বাঁধ তৈরি হয়। সেই দ্বিতীয় বাঁধ ভাঙলে ধ্বংসলীলা আরও দ্বিগুণ হয়। আশার কথা শুনিয়েছে নেপালের বন্যা পূর্বাভাস বিভাগ। তারা জানিয়েছে এলাকাটিতে সাময়িক বৃষ্টিপাত হলে নদীর জলস্তর কিছুটা বাড়বে। রাশিয়া বা নোয়াকোটে দ্বিতীয় দফায় কোনো হরপাবানের সম্ভাবনা নেই। কিন্তু প্রশ্ন উঠছে অন্য জায়গায়, যে কেন বারবার হিমালয়ের এই হাসি খুশি ছোট্ট দেশটি ধ্বংসের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে? কেন বারবার এই সমস্যা, এই প্রকৃতির রসে পড়ে ভারত এবং তিব্বতের মাঝে থাকা এই সুন্দর দেশটি? এই রহস্যের উত্তর লুকিয়ে রয়েছে পৃথিবীর গভীরের এবং বায়ুমণ্ডলের ওপর স্তরে। প্রথমত নেপালের ভূতাত্ত্বিক গঠন, টেকটোনিক স্ট্রাকচার
নেপালে অবস্থিত দুটি বিশাল টেকটনিক পাতের যে ঠিক সংযোগস্থল, একটি হলো ইন্ডিয়ান প্লেট, অন্যটি ইউরেশিয়ান প্লেট। ভূতাত্ত্বিক বিজ্ঞানীদের মতে প্রতি বছর ইন্ডিয়ান পাত গড়ে 5 সেন্টিমিটার করে ইউরেশীয় পাতের নিচে সমাহিত হচ্ছে। দুটি পাতের নিরন্তর সংঘর্ষের ফলে সৃষ্টি হচ্ছে পৃথিবীর সর্বকনিষ্ঠ পর্বতমালা হিমালয় হয়েছিল। কিন্তু এবার এই সংঘর্ষ আজও থামেনি। দুটি পাতের ঘর্ষণে সৃষ্টি হওয়া টেকটনিক চাপের কারণে মাউন্ট এভারেস্টের উচ্চতা প্রতি বছর 5 মিলিমিটার করে বৃদ্ধি পাচ্ছে। হিমালয় এখন একটি জীবন্ত এবং গঠিত হতে থাকা পর্বত। ফলে এর ওপর সঞ্চিত সুপ্ত শক্তি যখনই মুক্তি চায় তখনই কেঁপে ওঠে পাহাড়ি উপত্যকা। কি বলছেন বিপর্যয় মোকাবিলা বিশেষজ্ঞ, শুনব। নামে আমরা যা ঘটনা ঘটাচ্ছি, আমরা ভারতবর্ষেও যা ঘটাচ্ছি, চীনও তাই ঘটাচ্ছে, তিব্বতেও তাই ঘটনা ঘটছে। আজকে হিমালয় যে আমাদের এই যে সিস্টেমস গুলো রয়েছে, যেমন গ্লেশিয়াল আইস, এটা এতই ঠুনকো, এটা অ্যান্টার্কটিকার আইসের মতো নয়, কিন্তু এর কাছে অবধি যাওয়ার কথা নয়। সেখানে আমরা মোটামুটি গ্লেশিয়ার অবধি গিয়ে ওখানে হোমস্টে বানাচ্ছি আর কি, এবং ড্যামের পর ড্যাম তৈরি হচ্ছে, আমরা ব্লাস্টিং করছি সেই ড্যামগুলো তৈরি করবার জন্য। হিমালয় হচ্ছে একটা ভীষণ ঠুনকো একটা পাহাড়, সেখানে এই একটা ড্যাম তৈরি করতে গেলে এই ড্যামগুলো তৈরি করবার জন্য ডায়নামাইট দিয়ে ব্লাস্ট করা হয়েছে এবং তলা দিয়ে ব্লাস্টিং করে তার ওই স্পিলওয়ে গুলো তৈরি করা হয়েছে। রেলওয়ে লাইন নিয়ে একেবারে প্রায় এবার ভুটানও ঢুকে যাব এরকম অবস্থা, সব কিন্তু ব্লাস্টিং করে হচ্ছে। এবং আমরা কোথায় পৌঁছচ্ছি? সেই গ্লেশিয়ার লাইনের কাছাকাছি পৌঁছে যাচ্ছি। বিশেষজ্ঞরা কি বলছে? শুধু কি পাতের সংঘাত, নাকি এর পেছনে রয়েছে আরো বড় কোনো ঘাতক? জলবায়ু পরিবর্তন, গ্লোবাল ওয়ার্মিং। 2019 সালে আন্তর্জাতিক গবেষণা সাময়িক সায়েন্স অ্যাডভান্সেস এই প্রকাশিত একটি দীর্ঘমেয়াদী রিপোর্ট বিশ্বকে সতর্ক করেছিল। ভারত, চীন, নেপাল, ভুটান জুড়ে গত 40 বছর উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে বিজ্ঞানীরা দেখিয়েছিলেন 1975 থেকে 2000 সালের মধ্যে হিমালয়ের হিমবাহগুলি যেভাবে গলছিল, যেভাবে 2000 সালের পর বরফ গলার সেই গতি দ্বিগুণ হয়। জলবায়ু পরিবর্তনের ধাক্কায় শতাব্দীর শুরু থেকে প্রতি বছর গড়ে 1.5 ফুটেরও বেশি পুরু বরফের চাদর অদৃশ্য হয়ে যাচ্ছে হিমালয় থেকে। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের খ্যাতনামা গবেষক জোসুয়া মরাল স্পষ্ট ভাষায় সতর্ক করেছিলেন যে গত 4 দশকে হিমালয়ের মোট বরফের 1/4 অর্থাৎ 25% গলে শেষ হয়ে গিয়েছে। বরফ গলার ফলে হিমবাহের নিচে জমা হচ্ছে বিশাল বিশাল জলের জলাশয়, যাকে বৈজ্ঞানিক ভাষায় বলা হয় গ্লেশিয়াল লেক। রাষ্ট্রপুঞ্জে 2020 সালের রিপোর্ট অনুযায়ী নেপালের কোশি, গণ্ডকী, কর্ণালী নদী অববাহিকায় 47টি গ্লেশিয়াল লেক চিহ্নিত করা হয়েছে, যে কোনো মুহূর্তে ফেটে গিয়ে মহা বিপর্যয় নামিয়ে আনতে পারে এগুলো। এর মধ্যে 21টি নেপালে, 25টি তিব্বতে, 1টি ভারতে। এবারে ভূতকেশীর বিপর্যয় গ্লেশিয়াল লেক আউটবার্স্ট ফ্লাড। হিমবাহ ধসের সম্মিলিত ফল ছাড়ার কিছুই নয়। নেপালের এই ভয়াবহ হরপাবান কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি সুবিশাল শৃঙ্খল, যে শৃঙ্খলে যুক্ত হয়ে রয়েছে একের পর এক হিমালয় বিপর্যয়। ভূবিজ্ঞানী সুজীব কর কি জানাচ্ছেন, শুনুন। গ্লেসিয়াল লেক আউটবার্স্ট একটা বড় কারণ, এবং আপনারা জানেন ভালো করে হিমালয় পার্বত্য অঞ্চলে, বিশেষত তিব্বতীয় হিমালয় এবং নেপাল হিমালয়ের যে সীমান্তবর্তী অঞ্চলগুলো, যখন থেকে বিশ্ব উষ্ণায়ন শুরু হয়েছে তখন ট্রিমেন্ডাস টেম্পারেচার ফ্ল্যাকচুয়েশনের ফলে হিমবাহের নিম্ন অববাহিকায় প্রচুর পরিমাণে লেক তৈরি হয়ে গেছিল, আমরা যেগুলোকে গ্লেসিয়াল লেক বলে থাকি। আপনারা জানেন ভালো করে যে এই বিশ্ব উষ্ণায়নের প্রভাবে মৌসুমী বায়ু কিন্তু ভারতবর্ষে ভীষণভাবে অনিয়মিত অবস্থায় পৌঁছে গেছে। মৌসুমী বায়ু সক্রিয়ভাবে কাজ করতে পারছে না। যখন নিম্নচাপ হচ্ছে তখন নিম্নচাপের ফলে প্রবল জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রবেশ করছে ভূমিভাগের মধ্যে, যার ফলে বৃষ্টিপাত অনিয়মিত। ফলে হিমালয়ের উচ্চ উপত্যকায় এই সময় বেশ কিছু অঞ্চলে তুষারপাত ঘটার কথা, সেই তুষারপাতের সম্ভাবনা এবছর প্রায় নেই বলা যেতে পারে, অর্থাৎ এখনো পর্যন্ত তুষারপাত শুরু হয়নি, যার ফলে উচ্চ উপত্যকায় বিশেষত তিব্বতীয় হিমালয় অঞ্চলে হিমবাহগুলো তাদের স্টেবিলিটিকে হারিয়ে ফেলেছে। ইতিহাসের পাতায় নজর রাখলে জলজান্ত প্রমাণ দেবে। 2021 ফেব্রুয়ারি উত্তরাখণ্ডের চামোলি মনে আছে,
ধলিগঙ্গা নদীতে একইভাবে হিমবাহ ধসে ভেঙে পড়েছিল ঋষিগঙ্গা জলবিদ্যুৎ প্রকল্প, প্রাণ হারিয়েছিলেন শতাধিক মানুষ। 2021 আবার জুলাই জম্মু কাশ্মীর কিস্তওয়ার আচমকা হরপা বানেরও ভেসে গেল বিস্তীর্ণ এলাকা। 2023 অক্টোবর সিকিম, যেখানে সাউথ লোনাক হ্রদ, গ্লেশিয়ার লেক, আউটব্রাস ফ্লাড, গলফের কারণে তিস্তা বাঁধ ধ্বংস হয়ে সিকিমে নেমে এসেছিল অভূতপূর্ব সেই বন্যা। 2025, বেশি দিন যেতে হবে না, 1 বছর আগে উত্তরাখণ্ড, উত্তরকশি, ধেড়ালি হরপা বানে প্রলয় লীলা দেখলো শুধু গোটা দেশ না, বিশ্বের মানুষ। 2025 সালে জুলাই মাসের পর 2026-এ ফের নেপাল, সেই ভেতকেশী নদী। বারবার প্রকৃতির এই লাল চোখ নির্দেশ করা সত্ত্বেও আমরা কি আদৌ শিক্ষা নিয়েছি? বিজ্ঞানীদের মতে ক্লেবর যে গ্লোবাল ওয়ার্মিং একা দায়ী নয়, দায়ী মানুষের লোভ, অপরিকল্পিত উন্নয়ন। জোশুয়া মরার তার গবেষণায় স্পষ্ট সতর্কবাণী করেছিলেন, উন্নয়নের নামে হিমালয় জুড়ে বন্যভূমি ধ্বংস, অনিয়ন্ত্রিত পাহাড় কাটা, সুড়ঙ্গ বা টানেল খোঁড়া, নদীর স্বাভাবিক গতিপথ রুদ্ধ করে অপরিকল্পিত নির্মাণ বন্ধ না হলে সামনে বিপদ। প্রতি বর্ষা এমন নরক সংঘাত ঠেকানো সত্যি অসম্ভব। এর সঙ্গে যোগ হয়েছে বিশ্ব রাজনীতির ভূ রাজনৈতিক ডাইমেনশন। তিব্বতের মানস সরোবর অদূরে আনসি হিমবাহ থেকে উৎপন্ন ইয়াংলুলসাংপো নদী, যা ভারতে প্রবেশ করেছে ব্রহ্মপুত্র এবং বাংলাদেশে গিয়েছে নাম নিয়েছে যমুনা। চীনের সীমানায় এই নদীর ওপর তৈরি হচ্ছে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প বা বিশালাকার বাঁধ। আজ নেপালের ছোট একটা হিমবাহ ধস যদি গোটা একটা উপত্যকা ভাসিয়ে নিয়ে যেতে পারে, তাহলে চীনের মতো মহাশক্তিধর দেশগুলি বিশাল বাঁধ যদি কোনো টেকটনিক বা প্রাকৃতিক বিপর্যয় ক্ষতিগ্রস্ত হয়, তবে ভারত, বাংলাদেশের কোটি কোটি মানুষের কি হবে? এই হরপা বাঁধ কি সেই আগামীর মহা বিপর্যয়ের একটা ড্রেস রিহার্সাল? নেপালে ভেতকেশী নদীর প্রলয় আমাদের কি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল প্রকৃতির ওপর আঘাত হালে প্রকৃতি কতটা নির্মমভাবে তার রিটার্ন দিতে পারে। ভূমিকম্পের জল্পনা কাটিয়ে বিজ্ঞানের রিপোর্টে আজ প্রমাণ হয়ে গিয়েছে, মাটির ভিতরে আলোর নয়, মাটির ওপরের হিমবাহের ক্ষয় গ্লোবাল ওয়ার্মিংয়ের বিষাক্ত ছোঁয়া কেড়ে নিয়েছে একাধিক তরতাজা প্রাণ। নিখোঁজ হয়েছে হাজার হাজার তীর্থযাত্রী, পর্যটক, যাদের পরিবার আজ কাঠমান্ডু থেকে দিল্লি কিংবা বসিরহাট কিংবা একাধিক জেলায় বসে আছে তাকিয়ে। নেপালের আকাশ হয়তো কাল আবারও মেঘমুক্ত হবে, ভেতকেশীর কাদা জল হয়তো শুকিয়ে যাবে, কিন্তু এই প্রশ্নটা হিমালয় পর্বতগাত্রে প্রতিধ্বনিত হচ্ছে, তা হলো আমরা কি এখনো প্রকৃতির বিপদ সংকেত শুনবো না? যদি অপরিকল্পিত নির্মাণ, অপরিমিত পর্যটন, পরিবেশ ধ্বংসের খেলা অবিলম্বে বন্ধ না হয়, তবে হিমালয় তার শান্ত রূপ ছেড়ে বারবার এমন রুদ্ররূপ ধারণ করবে, আমরা আটকাতে পারবো না। আর তখন কোনো বৈজ্ঞানিক রিপোর্ট বা উদ্ধারকারী দল এসে আমাদের বাঁচাতে পারবে না, পারল না। নেপালের নিহতদের প্রতি বিগ স্টোরির তরফ থেকে আজ শুধুই অশ্রু শ্রদ্ধা। নিখোঁজ ভারতীয়দের জন্য দ্রুত উদ্ধারের জন্য রইল আমাদের প্রার্থনা। অবশ্যই ভারত সর্বতভাবে পাশে থাকছে নেপালের, এবং অবশ্যই একের পর এক ভারতীয় বায়ুসেনার বিমান নেপালে পৌঁছে যাচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, প্রত্যেকটি রাজ্যের মুখ্যমন্ত্রীরা তারা প্রত্যেকেই রয়েছেন। আমরা প্রত্যেকে রয়েছি নেপালের পাশে। প্রতিবেশী দেশ, যে কোনো দেশের ওপর অন্তত এই আঘাত, প্রকৃতির আঘাত আর না হানতে পারে, আমাদের আপনজনদের কেড়ে নিতে না পারে, তার সেই দিনটা যেন আমরা কবর নিজেরাই না করি। অবশ্য এখন থেকে সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে, কারণ আজ নয় তো আর কখনো নয়। শেষ করছে আজ এখানে বিগ স্টোরি। সঙ্গে থাকুন। শুভরাত্রি।